বিভিন্ন জ্যামিতিক চিত্র এবং তাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রাবলী। এটি একটি ম্যাচিং বোর্ড বা কুইজ বোর্ড। এখানে বৈদ্যুতিক বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয়েছে। এখানে বাম দিকে জ্যামিতিক স্ক্রুটির সঙ্গে ডান দিকে সঠিক সূত্রের স্ক্রুটির পিছনে একটি সংযোগকারী তার ব্যবহার করা হয়েছে। যখন আমি নেগেটিভ এবং পজিটিভ লিঙ্ক সঠিক জোড়ায় ছোঁয়াবো তখন বাজারটি বেজে উঠবে বা সার্কিটটি কমপ্লিট হবে। যখন আমি ভুল জোড়ায় ছোঁয়াবো তখন সার্কিটটি ইনকমপ্লিট বা বাজারটি বেজে উঠবে না। আমি উদাহরণ হিসাবে দেখিয়ে দিচ্ছি। যেমন বর্গক্ষেত্র হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র হচ্ছে বাউ স্কয়ার। এগুলি সঠিক সূত্র নয় বর্গক্ষেত্র, তাই জন্য বাজারটি বেজে উঠছে না। আরেকটা দেখিয়ে দিচ্ছি। ত্রিভুজ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে, মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাদের উদ্দেশ্য হচ্ছে অনেক সময় ছাত্রছাত্রীরা জ্যামিতিক সূত্রগুলি মুখস্থ করার ক্ষেত্রে একঘেয়ে বা কঠিন লাগে। এই খেলার চলে মডেলের বাজারের মাধ্যমে ছাত্রছাত্রীদের সহজে মনে থাকবে এবং জ্যামিতির প্রতি আগ্রহ বাড়বে। ধন্যবাদ। নাম আফরিনা খাতুন, একাদশ শ্রেণী। আলিশা খাতুন, ক্লাস 11। গুড মর্নিং। এটা হচ্ছে একটি গ্রিন হাউস ফার্মিং। প্রথমত আমরা এখানে বোঝাতে চাইছি এই মডেলের মাধ্যমে যে একটি শীতপ্রধান অঞ্চলে কিভাবে আমরা শস্য উৎপাদন করব। তো শীতপ্রধান অঞ্চলে শস্য উৎপাদন করার আমাদের এটা দেখানোর কারণ হচ্ছে যে শীতপ্রধান অঞ্চলে সারা বছরই বরফ জমে থাকে। তো এই বরফ জমা অঞ্চলে তো আমরা শস্য উৎপাদন করতে পারবো না, তার জন্য কিছু নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয় এবং এই তাপমাত্রার জন্য আমরা একটা গ্রিন হাউসের মাধ্যমে কীভাবে শস্য উৎপাদন করবো সেটা দেখানো হয়েছে। প্রথমত আমরা এই মডেলটাই দেখতে পাচ্ছি একটি শীতপ্রধান অঞ্চল দেখানো হয়েছে, যেখানে সারা বছরই 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ জমে থাকে, এখানে দেখতেই পাচ্ছেন। তারপরে একটি কাঁচের ঘর নির্মাণ করা হয়েছে যার ভেতরে রয়েছে মাটি ও কিছু শস্য। এবং সূর্য থেকে যখন সূর্য রশ্মিটা SWR শর্ট ওয়েভ রেডিয়েশন বা ক্ষুদ্র তরঙ্গ রূপে যখন সূর্য রশ্মিটা কাঁচটি ভেদ করে ভেতরে প্রবেশ করছে তখন মাটিটিকে উত্তপ্ত করে এবং লং ওয়েভ রেডিয়েশন বা দীর্ঘ তরঙ্গ রূপে কাঁচটি ভেদ করে যখন বাইরে বেরোতে চাইছে তখন পারছে না, কারণ তাপটি হচ্ছে কাঁচের কুপুরিবাহী, তাই জন্য কাঁচটিকে ভেদ করে তাপটি বেরোতে পারছে না। সেটি ভেতরের মধ্যে আস্তে আস্তে বাড়তে শুরু করছে। 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ওখানে লেখাই আছে 38 ডিগ্রি সেলসিয়াসে হয়েছে, কিন্তু বাইরে যে তাপমাত্রাটি রয়েছে সেটি 0 ডিগ্রি সেলসিয়াসে থেকে যাচ্ছে, কখনো কখনো বা মাইনাস ডিগ্রিও হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেতরের তাপমাত্রাটি বাইরের তাপমাত্রা থেকে বেশি। তো আমরা এইভাবেই একটি কাঁচের ঘর নির্মাণ করে শীতপ্রধান অঞ্চলে সহজেই শস্য উৎপন্ন করতে পারি। এবং যখন আমাদের বরফটি গলে জলে পরিণত হচ্ছে তখন আমাদের ওই জলটি মাটিটিকে আরও উর্বর করে তুলছে। এর প্রভাবে আমাদের যে শস্যটি উৎপন্ন হচ্ছে সেটি আরও সুন্দরভাবে বা খুব তাড়াতাড়ি ফলিত হচ্ছে বা সুন্দরভাবে হয়। এটাই হচ্ছে গ্রিন হাউস ফার্মিং। থ্যাংক ইউ সো মাচ। নাম কি আছে? মুস্কান খাতুন, কিসে পড়েন? 10। সাহারিন মল্লিক, 7। গুড মর্নিং স্যার। আমি একটি মডেল বানিয়েছি, এটির নাম হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ শব্দটিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা দুটি আলাদা শব্দ পাই, সালোক আর সংশ্লেষ। সালোক কথাটির অর্থ হলো সূর্যালোকের উপস্থিতি আর সংশ্লেষের অর্থ হলো তৈরি হওয়া বা উৎপাদিত হওয়া। সালোক সংশ্লেষ হলো গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া যা মূলত উদ্ভিদের সবুজ পাতায় সম্পন্ন হয়। প্রথমে সূর্যের আলো যখন পাতায় পড়ে তখন পাতায় থাকা যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোকে বলে পত্ররন্ধ্র, ওগুলো তখন উন্মুক্ত হয়ে পড়ে এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় এবং গাছটি মূলের মাধ্যমে ভূগর্ভস্থ জল সংগ্রহ করে। এরপর জাইলেম কলা সেই জলকে পাতায় পৌঁছে দেয়। জাইলেম কলা জল ও খনিজ লবণকে ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে। যখন জল ও কার্বন ডাইঅক্সাইড পাতায় পৌঁছায় তখন পাতায় উপস্থিত ক্লোরোফিল আর সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ ও অক্সিজেন তৈরি হয়। আর সালোক সংশ্লেষের হচ্ছে দুটি দশা, একটি হচ্ছে আলোক দশা এবং অপরটি আলোক নিরপেক্ষ বা অন্ধকার দশা। চার্টের মাধ্যমে ভালো করে দেখতে পাবেন উদ্ভিদের সবুজ পাতায় যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলের থাকে অসংখ্য ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের গ্রানাই থাকে সালোক সংশ্লেষের আলোক দশা এবং স্ট্রোমায় হয় সালোক সংশ্লেষের অন্ধকার দশা। প্রথমে ক্লোরোপ্লাস্টের গ্রানাই গিয়ে এটিপি এবং এনএডিপিএইচ উৎপন্ন করে। এটিপি এবং এনএডিপিএইচ স্ট্রোমার অন্ধকার দশায় স্ট্রোমায় গিয়ে এটিপি এবং এনএডিপিএইচ সাহায্যে শক্তি উৎপন্ন করে এবং কেলভিন চক্রের মাধ্যমে গ্লুকোজ
এবং এখানে কেলভিন চক্রটা বড় করে দেওয়া আছে। থ্যাংক ইউ। সোহানা পারভিন, ক্লাস 10। ফয়সা খাতুন, 10-এ পড়ি। আসসালামু আলাইকুম। আমরা এখানে বিভিন্ন প্রকার শিলা ও খনিজ বিষয়ে কথা বলতে এসেছি। আমরা সবাই ভূপৃষ্ঠে বসবাস করি। আমাদের এই ভূপৃষ্ঠে যে সকল উপাদান দ্বারা গঠিত হয় তাকেই শিলা বলা হয়। এই শিলা এক বা একাধিক খনিজমূল্য সমন্বয়ে দিয়ে গঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের পায়ের নিচে যে মাটির শক্ত মাটিটি বা পাথরটি রয়েছে সেটি হলো এক ধরনের শিলা। আমাদের প্রত্যেক জীবনে শিলার নানান রকম ব্যবহার আছে। আসলে সেই শিলাটি দেখতে কেমন, তার ব্যবহার কী, সেটাই বোঝানো হচ্ছে আমাদের এই মডেলের মূল উদ্দেশ্য। তা আমরা জানি শিলা প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা 2 প্রকার: সংঘাত, অসংঘাত। একটু দেখতে হবে। আগ্নেয় শিলা 2 প্রকার: নিঃসারী, উদ্বেদী। পাললিক শিলা 2 প্রকার: সংঘাত, অসংঘাত। রূপান্তরিত শিলা 2 প্রকার: স্থানীয়, ব্যাপক। তা আমরা এখানে জানি আগ্নেয় শিলা উদ্বেদী 2 ভাগে ভাগ করা আছে: পাতালি, উপপাতালি। আমরা দেখতে পাচ্ছি এখানে শিলাচক্র কীভাবে ম্যাগমা থেকে শুরু করে কীভাবে পরের পরে ধাপ হয়ে শিলাচক্র হয়ে এসছে। তো আমরা এখানে নানান প্রকার শিলার ব্যবহার বা শিলার কথা জানলাম। তা আমরা এখনও বুঝতে পারছি না কোনটা কেমন শিলা এবং কোথা কী ব্যবহার করা হয়। তো আমরা এখানে একটি আগ্নেয় শিলার উদাহরণ রেখেছি। এটা হচ্ছে ম্যাগমা গহ্বর। ম্যাগমা গহ্বর থেকে যখন উত্তরিত তরল পদার্থ অগ্নি উৎপাদের জন্য জ্বালামুখ অবধি চলে আসে, জ্বালামুখ অবধি চলে আসার পরে যখন অগ্নি উৎপাত হয়, যে শক্ত আগ্নেয়গিরিটি সৃষ্টি তাকে আগ্নেয়গিরি বলা হয়। এই অগ্নি উৎপাতের পরে যে ছোটো ছোটো পাথরগুলি এখানে আসে একে নিঃসারী শিলা বলা হয়। তো আমরা এখানে দেখতে পেয়েছি প্রথমে যে উদ্ভিদ শিলা 2 প্রকার: পাতালি এবং উপপাতালি। পাতালি একটি উদাহরণ হচ্ছে গ্রানাইট, উপপাতালি একটি উদাহরণ হচ্ছে ডলারাইট। তো আপনাদের মনে একটা কোশ্চেন জাগবে, তাহলে এই পাইরোক্লাস্টটা কী? পাইরোক্লাস্টটা হচ্ছে এই অগ্নি উৎপাতের আগের অগ্নি উৎপাতে যখন অগ্নি উৎপাত হয়েছিল তো এখানে ছোটো ছোটো কিছু পাথর রয়ে গেছিলো। যখন আমরা পুনরায় অগ্নি উৎপাত হচ্ছে তখন এই ছোটো ছোটো পাথর ছিটকে ঠিক এরকম তারা আকৃতি দিচ্ছে, একে হচ্ছে পাইরোক্লাস্ট। তো আমরা এখানে বিভিন্ন রকম শিলা বা খনিজের ধাপ বা প্রকারভেদ বুঝলাম, একটা উদাহরণ দেখালাম। তো আমরা এখানে বিভিন্ন প্রকার শিলার খনিজের নমুনা রেখেছি, চাইলে আপনারা দেখতে পারেন। এটি হচ্ছে গ্রানাইট, এটি একটা আগ্নেয় শিলা। এটা হচ্ছে সেল, এটা পাললিক শিলা, সেল থেকে স্লেটে রূপান্তরিত হয়। এটা হচ্ছে ব্যাসল্ট, এটি একটি আগ্নেয় শিলা। আর সাধারণত এটি আমাদের ঢালাই এবং রাস্তায়, ট্রেন লাইনের রাস্তায় দেখা যায়। এটা হচ্ছে স্তর আয়ন, কোয়ার্টজাইট ও ব্যাসল্ট। এটি এক ধরনের শিলা, এটি স্তরের জন্য বিখ্যাত, সাদা কালো। এটি হচ্ছে মার্বেল। মার্বেলের সবথেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের আগ্রার তাজমহল, যেটি পুরোত মার্বেল দিয়ে তৈরি। তো আমাদের মার্বেল বাড়িতে, মেঝেই বা সিঁড়িতে ব্যবহার করা হয়। অভ্র, এটি হচ্ছে একটি খনিজ, এটি সাদার ওপরে কালো আস্তরণ। এটি হচ্ছে কোয়ার্টজাইট। এই কোয়ার্টজাইটকে ভাঙলে আপনি যেমন করেই ভাঙেন এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই ভাঙবে। এটা হচ্ছে বেলে পাথর। বেলে পাথরের সবথেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের দিল্লির লালকেল্লা। এখানে আমরা নানান রকম শিলা রেখেছি, চাইলে আপনারা হাতে দেখতে পারেন। ধন্যবাদ। মোকসিদা খাতুন, আমি ক্লাস 9-এ পড়ি। তোমার নাম কি? রাবিয়া বাস্তি, 8-এ। আসসালামু আলাইকুম ম্যাম। এটি হচ্ছে একটি মাংসী গাছের মডেল, যার নাম হচ্ছে ভেনাস ফ্লাই ট্র্যাপ এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডায়োনিয়া মাস্কিফুলা। এটি সাধারণত আমেরিকার মহাদেশে পাওয়া যায় এবং এটি তার পাতার সাহায্যে জ্যান্ত পোকামাকড় ইত্যাদি শিকার করে। যখন পোকাটি এর মধ্যে মকরন্দের লোভে এর মধ্যে এসে বসে তখন এটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে পোকাটি মরে পচে তার মধ্যে নাইট্রোজেন পদার্থ বেরিয়ে আসে এবং এইভাবে নাইট্রোজেন পদার্থটি গাছটি শোষণ করে এবং এইভাবে গাছটি বেঁচে থাকে। থ্যাংক ইউ স্যার। নাম কি আছে? নাম রিমিশা খাতুন, কোন ক্লাস? ক্লাস 8। নাজমিন খাতুন, 7। গুড মর্নিং ম্যাম। আমাদের এখানে বীজগণিতিক সূত্রাবলীর ওপর একটি মডেল তৈরি করা হয়েছে, যেটি ম্যাচিং বোর্ড বলা হয় একে। এই ম্যাচিং বোর্ডের মাধ্যমে আমরা সহজে সূত্রগুলোকে মনে রাখতে পারবো, যার মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারবো। এবং ডান দিকের সঙ্গে বাম দিকে ম্যাচিং করালে তখন সবুজ লাইটটি জ্বলে উঠবে, তখন আমরা বুঝতে পারবো যে এই সূত্রর উত্তরটি সঠিক। তাহলে আমরা দেখুন a+b হোল স্কোয়ারের সূত্র দেখছি, হচ্ছে। এর মানে এর সঠিক উত্তর হলো a² + 2ab + b²। এমনভাবে আমরা যদি লাস্টেরটা দেখি, দেখুন হচ্ছে। এর মানে সঠিক সূত্র হচ্ছে 4ab। এইভাবে আমরা সহজে সূত্রগুলিকে মুখস্থ করে রাখতে পারবো। থ্যাংক ইউ। নাম কি আছে? আমার নাম শেখ ইসরাফিল ইসলাম, কোন ক্লাসে পড়া হয়? 10th। তোমার নাম কি আছে? শেখ ইসা আলী, 10। ধন্যবাদ। ওয়াটার সাইকেল, ওয়াটার মানে জল আর সাইকেল মানে চক্র।
জলচক্রে মডেলের আমাদের মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে কিভাবে জলের ভারসাম্য বজায় রাখা যায়। জলচক্র বিঘ্নিত পৃথিবীতে জলের ভাণ্ডার জলচক্র বিঘ্নিত পৃথিবীতে জলের ভাণ্ডার ফুরিয়ে যাবে। এর ফলে পানীয় জল, কৃষিক্ষেত্রে ব্যবহৃত সেচের জল এবং পরিবহনের জলের সমস্যা দেখা যাবে। এছাড়াও জলজ এবং বাষ্পযন্ত্র নষ্ট হবে। অর্থাৎ সূর্যের তাপ যখন নদী বা জলাশয়ে এসে পড়ছে তখন ওই নদী বা জলাশয়ের জল বাষ্পীভূত হচ্ছে। এছাড়াও উদ্ভিদ এবং বরফে যখন বাষ্পীয় কোষপতন হচ্ছে তখন বাতাসে ভেসে থাকা বায়ুমণ্ডলে অসংখ্য ছোট ছোট ধূলিকণা, যেই ধূলিকণা আমরা চোখে দেখতে পাই না, সেই ধূলিকণাকে আশ্রয় করে মেঘ সৃষ্টি করছে। মেঘ থেকে বৃষ্টিপাতের মাধ্যমে জল পুনরায় ভূপৃষ্ঠের নদী বা জলাশয়ে এসে পড়ছে এবং কিছু জল পৃথিবীর ভূ অভ্যন্তরে ভৌম জলরূপে প্রবেশ করছে, যেই জল আমরা পানীয় খাদ্য হিসেবে খাই। বর্তমানে জলচক্রের গুরুত্বপূর্ণ অপরিসীম সেইগুলো এখানে রয়েছে। মৃত্তিকা স্তরে জলের সরবরাহ, পানীয় জলের সরবরাহ, বনভূমি সৃষ্টি, জীবজন্তু ও প্রাণীর জীবন রক্ষা, নদী ও জলাশয়ের জলধারাকে অব্যাহত রাখা, জলভাগ ও জলভাগে প্রাণীদের খাদ্যের সরবরাহ অক্ষুণ্ণ রাখা। জলচক্রের বিভিন্ন উপাদান, তার মধ্যে 5টি উপাদান রয়েছে। বাষ্পীভবন, যেমন সূর্য থেকে যখন তাপ নদী বা জলাশয়ে এসে পড়ে তখন ওই নদী বা জলাশয়ের জল বাষ্পীভূত হয়, যাকে এক কথায় বলা হয় বাষ্পীভবন। ঘনীভবন, বায়ুমণ্ডলের ধূলিকণা, অসংখ্য ধূলিকণা, যেই ধূলিকণাগুলো আমরা চোখে দেখতে পাই না, সেই ধূলিকণাকে আশ্রয় করে যে মেঘ সৃষ্টি করছে ওই মেঘ সৃষ্টি করার প্রক্রিয়াকেই বলা হয় ঘনীভবন। অর্ধক্ষেপণ, মেঘ সৃষ্টি করে যেই বৃষ্টিপাত ঘটছে সেই বৃষ্টিপাতের প্রক্রিয়াকে বলা হয় অর্ধক্ষেপণ। বাষ্পীয় প্রস্বেদন, বরফ এবং উদ্ভিদ থেকে যেই বাষ্পীভূত হচ্ছে তাকে এক কথায় বলা হয় বাষ্পীয় প্রস্বেদন। পরিস্রাবণ, বৃষ্টির মাধ্যমে যে জল নদী বা জলাশয়ে এসছে সেই নদী বা জলাশয়ের জলে কিছু জল পৃথিবীর ভূ অভ্যন্তরে ভৌম জলরূপে অর্থাৎ পৃথিবীর নিচে মাটির শোষিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরিস্রাবণ। জলচক্র যদি না থাকতো তাহলে আমাদের কি কি অসুবিধা হতো সেগুলো আমরা বলছি। জলচক্র যদি না থাকতো তাহলে আমরা পৃথিবীতে জলের ভারসাম্য বজায় রাখা যেত না। জলচক্র যদি না থাকতো তাহলে জলের অভাবে প্রাণীদের মৃত্যুও হয়ে যেতে পারতো। জলচক্র যদি না থাকতো তাহলে বৃষ্টি হতো না, বৃষ্টির ফলে ভূপৃষ্ঠে খরায় পরিণত হতো, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি হতো। জলচক্র যদি না থাকতো তাহলে বনভূমি সৃষ্টি এবং উদ্ভিদ বেড়ে উঠতে পারতো না। এর ফলে বনভূমি এবং উদ্ভিদ নষ্ট হয়ে যেত। নষ্ট হয়ে গেলে আমাদের অক্সিজেন পেতাম না, তাহলে আমাদেরও মৃত্যু হতে হতো। ধন্যবাদ, আশা করি আপনাকে ভালো লেগেছে। মুস্কান খাতুন, 8। নাম কি আছে? শেখ সাকিবুল হক, 6। এটি একটি বয়েল সূত্রের পরীক্ষামূলক প্রমাণ। এই বোতলটির ভেতরে 3টি বেলুন আছে এবং প্রতিটির নিচের দিকে একটি ধাতব কয়েন আছে। আমরা জানি বয়েল সূত্রের একটি চাপের সাথে ও আয়তনের সম্পর্ক। চাপ প্রয়োগ করলে আয়তন কমে কিন্তু ঘনত্ব বাড়ে। এর ফলে বয়েল সূত্র অনুসারে চাপ প্রয়োগ করলে আয়তন কমে কিন্তু ঘনত্ব বেড়ে যায় এবং চাপ যখন আমরা রিলিজ করি বোতলটি থেকে তখন আয়তন বাড়ে এবং পুনরায় ঘনত্ব কমে যায়। ফলে বেলুনটি ওপরের দিকে ধীরে ধীরে ভেসে ওঠে। এটি একটি বয়েল সূত্রের পরীক্ষামূলক প্রমাণ। নাম কি আছে? শেখ সাইদ, ক্লাস 10। নাম কি আছে? ফারহান আলী মণ্ডল, ক্লাস 7। ধন্যবাদ।